প্রিয় প্রণয়িনী 2 জান্নাত নুসরাত পর্ব 41। এতক্ষণ ধরে ভেন্যুতে থাকার রমরম ভাব হঠাৎ করে নিস্তেজ হয়ে গেল। মানুষের ভিড় ভেন্যু হতে কমে গিয়ে একত্রে জমায়িত হলো স্টোর রুমের সামনে। এতক্ষণ যাবৎ ভেন্যু মানুষের কোলাহলে ভো ভো করলেও তা এখন নিস্তেজ, যেদিকে চোখে যায় সেদিকেই দুফুলের বাহার আর খাবারের মোমো গন্ধ। আধারে নিম্নজ্জিত রাতটার মতোই সৈয়দ বাড়ির সকলের মুখে আধার লেপটেছে। কারোর মুখের দিকে চোখ তুলে তাকানো যাচ্ছে না, সবাই দাঁতে দাঁত চেপে ইরহামকে খেয়ে নিবে ভাব নিয়ে তাকিয়ে আছে। সৌরভীর গা তখনও মেঝেতে লেপ্টে থাকলেও ওনা টেনে দিয়েছে কাজের জন্য আনা মহিলাগুলো। পান খাওয়া মুখ দিয়ে কিছু বিচ্ছিরি শব্দ বের করছে, সাথে তাদের মহামূল্যবান বক্তব্য দিচ্ছে। পোলা মায়া একলগে একরুমে কি করে? মায়ার ও তো দোষ আছে, একটা একলা পোলার লগে একরুমে এক বাড়িতে ঢুকে কেমতে? কথাটা বলেছে মর্জিনা। মর্জিনার কথা শেষ হতেই ইরহাম নিজের হয়ে শক্ত গলায় সাফাই গাইল, ও আমার সাথে আসেনি, আগে এসেছিল। মর্জিনার সাথে দাঁড়িয়ে থাকা মুন্নি বলে ওঠল, হো একলগে আহ নাই, কিন্তু তুমি যে ওরে ইশারা দিয়ে আগে আনছো তা সবাই বুঝবার পাচ্ছে। ইরহাম কিছু বলতে নিবে মর্জিনা আবার বলল, ভোলাভালা মায়া মানুষের মনে করছিল কোনো কথা কইবা, কিন্তু তুমি যে আইনদার ঘরে আইনা ওর ইজ্জত লুটবা তার কথা কি জানতো? যখন জানতে পারছে তখন নিশ্চয়ই জ্ঞান হারাইয়া লুটাই পড়ছে। ইরহাম কপালে ভাঁজ ফেলে কিছু বলতে নিবে মুন্নি বিশ্রী ভাষায় বলে ওঠল, আমরা তো দেখি নাই মায়ের কি ক্ষতি হয়েছে। আন্দাইর ঘরে একলা কুমারী মায়া পোলা ছিল, মায়া পোলা এখনো কুমারী কিনা তা তো কইবার পারতেছি না। সোহেব সাহেব নাসির মঞ্জিলে প্রবেশ করতেই কথাগুলো সুরসুরিয়ে তার কানে ঢুকল। নিজের কান দুটোকে এমন কথা বিশ্বাস করাতে পারলেন না যে তার ছেলে একটা মেয়ের ইজ্জত লুটতে নেমেছিল। অত্যাধিক আশ্চর্যজনিত হলেন। দিক বেদিক ভুলে থম মেরে সদর দরজার সম্মুখে দাঁড়িয়ে রইলেন কয়েক পল। এরপর বড় ভাইদের অপমানে লাল হওয়া মুখ দেখে নিজেকে আর থামাতে পারলেন না, শক্ত হাতে এসে কাল বরাবর বসিয়ে দিলেন জোরে একটা থাপ্পড়। আকস্মিক থাপ্পড়ের হামলায় হেলে পড়ল ইরহাম বাদিকে। নিজেকে ধাতস্থ করে উঠতে পারল না, তার পূর্বেই সোহেব সাহেব দুহাতে থাবা মেরে ইরহামের কলার চেপে ধরে রক্তচক্ষুতে তাকালেন, অস্বাভাবিক ক্রোধ নিয়ে চেঁচালেন, তোকে এই শিক্ষা দিয়েছি বেয়াদব! কুত্তার বাচ্চা, এত কষ্ট করে বড় করার এই ফল দিলি তুই, শুয়ের বাচ্চা! পরপর আরেকটা পরল থাপ্পড় ডাঙ্গালে। ইরহাম নিজের গালে পড়া প্রথম থাপ্পড়ের শোক কাটাতে পারেনি, তার পূর্বেই দ্বিতীয়টা পড়েছে। অবাক দৃষ্টি তোলে সম্মুখে থাকা বাবাকে দেখল চুপচাপ। কয়েক সেকেন্ডের জন্য বাবা ছেলের চোখাচোখি হলো, তারপরেই কালে আবারও প্রহার হলো। ইরহাম নিশ্চল চোখে তাকিয়ে থেকে বলে ওঠল, আমার দোষ নেই আব্বু, বিশ্বাস করো আমাকে। সোহেব সাহেব গর্জে উঠলেন, তোর দোষ নেই, তোর দোষ নেই? তাহলে এই মেয়ে এখানে কেন? অজ্ঞান কেন এই মেয়ে? বিশ্বাস করব তোকে? কি দেখে তোকে বিশ্বাস করব? সোহেব সাহেব চিত্ত চেতনা হারিয়ে ছেলের গালে পরপর আরো কয়েকটা থাপ্পড় বসালেন। সোহেদ সদর দরজা দিয়ে আস্তে আস্তে চেঁচালেন, এত বড় ছেলের গায়ে হাত তুলছে কেন তুমি? আর একটা আঙুলের ছোঁয়া যেন স্পর্শ না করে ওকে। সোহেব সাহেব এসব কথা কানেই তুললেন না। আবারও হাত শূন্যে তুললেন ছেলেকে মারার জন্য, সাথে চিৎকার করে গালি দিচ্ছেন। ভদ্রলোকের গালির আওয়াজে মহিলাদের গলার আওয়াজ চাপা পড়ছে। ইরহাম টু শব্দটি করল না, স্ট্যাচুর মতো দাঁড়িয়ে রইল নিজ জায়গায়, নিজের হয়ে সাফাইও গাইল না। সোহেদ সাহেব ভাইকে টেনে নিয়ে গেলেন দূরে। তখনও সোহেব সাহেব চেঁচাচ্ছেন, তোর কোন আশা পূরণ করিনি আমি? বল কোন আশা পূরণ করিনি? জবান ফুটে বলার আগেই সব এনে হাজির করেছি তোর সামনে, আর তুই কি করলি কুলাঙ্গারের বাচ্চা, শুয়োরের বাচ্চা! একবার এসে বলতি বিয়ে করবি, এই মেয়েকে তোর পছন্দ এনে দিতাম না তোকে, আমার মান সম্মান এই করে ডুবালি কেন? আমি মানুষকে নিজের মুখ দেখাবো কি করে? হেলাল সাহেব তখনও শক্ত মুখে দাঁড়িয়ে আছেন। এক পা দুপা করে এগিয়ে গিয়ে দাঁড়ালেন ইরহামের সামনে। জবাবদিহিতার মতো করে শুধালেন, এসব সত্য ইরহাম? তোমার উপর ওঠা সকল অভিযোগ কতটা সত্যতা বহন করে, আমি তোমার কাছে শুনতে চাই। ইরহাম নির্লিপ্ততা। পুরুষালী চোখগুলোর সাদা অংশের রক্ত জমেছে। কিতকাল সামনে দাঁড়ানো উৎফুল্ল হয়ে ওঠা জনতার পানে তাকালো, যারা নাটক দেখতে ভিড় বাঁধছে, আরো জমা হচ্ছে স্টোর রুমের সম্মুখে। এরপর দেখল শক্ত মুখে তাকিয়ে থাকা রক্ত শূন্য ফ্যাকাশে মা চাচির মুখ চোখ। কানে ভাসল বাবার চিৎকার, যিনি অবিরত গালি দিচ্ছেন ছেলেকে। চোখের কোটর ঘোরাতেই চোখাচোখি হলো নাসির সাহেবের সাথে। তিনি ইশারা দিলেন যতটুকু সত্য ততটুকু বলতে। উনি বিশ্বাস করে ওকে, ভরসা দিয়ে চোখের পাতা ফেললেন। ইরহাম সবটুকু অবলোকন করা শেষে হাঁপড়ের ন্যায় টেনে শ্বাস ফেলল। অপমানে রক্তিম হয়ে ওঠা বড় চাচার মুখটা দেখে চোখ বন্ধ করে নিয়ে কয়েক সেকেন্ড অপেক্ষা করল, এরপর নিরুদ্বেগ কণ্ঠে বলে ওঠল, যা শুনেছেন যা দেখেছেন সবই সত্য।
ইরহামের কথা শেষ হলো না তার আগেই হেলাল সাহেব গালে চড় বসালেন। আবারও থাপ্পড় বসাতে যাবেন নুসরাত দৌড়ে এসে এক ধাক্কায় 2 পা দূরে সরিয়ে দিল ইরহামকে। চোখ দুটো বড় বড় করে শাসাল। আমার ভাইয়ের গায়ে হাত তুলবেন না, মুখ দিয়ে কথা বলুন। শেষের কথাটুকু চেঁচিয়ে বের হলো মেয়েটার মুখ থেকে। হেলাল সাহেবের চোখের তারায় অদৃশ্য রক্ত ভেসে উঠেছে। নিজেও চেঁচালেন, তুই বলি দিবি আমায়, আমি কি করব? যদি প্রয়োজন পড়ে অবশ্যই বলে দিব। পাশ থেকে মর্জিনার সাথীদের মধ্যে একজনের তাচ্ছিল্য করে করা মন্তব্য শোনা গেল। এই মেয়ে হেকে তো বেদ্যপ, তার উপর করছে এখন গলাবাজি, দেখবেন কোনোদিন লাঙ্গের। কথা শেষ হওয়ার আগেই আরশ চোখ রাঙিয়ে নিষেধাজ্ঞা জারি করতে যাবে নুসরাত কর্কশ কণ্ঠে বলল, এই চুপপ, তোমাদের ভাবা শুনতে আমি ইচ্ছুক নই। হেলাল সাহেব আর কোনো শব্দ ব্যয় করলেন না, চুপচাপ গিয়ে বসলেন বরফের মতো হয়ে যাওয়া নিজাম শিকদারের সামনে। ঝর্ণা বেগম দাঁতের পাটি চেপে দেয়াল ধরে দাঁড়িয়ে রইলেন। এই ছেলেকে ধরে পিষে ফেলতে পারলে মনে শান্তি পেতেন, কিন্তু তার চিন্তায় জল ঢেলে দিয়ে নুসরাত, আহান, মম, এমনকি ভারী ব্রাউন পরিহিত ইশরাত এসে দাঁড়ালো ইরহামের সামনে। বাড়ির সবার উদ্দেশ্যে ইশরাত রগরগে আওয়াজে বলে ওঠে, ওকে কিছু বলতে হলে আগে আমাদের ভেদ করতে হবে। কলঙ্কার পুরুষ শব্দ দুটি যেন একে অপরের বিপত্নিক শব্দ, এই দুটো শব্দ একে অপরকে স্পর্শ করতে পারে না, কিন্তু নারী আর কলঙ্ক দুটি শব্দ যেন একে অপরের সাথে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছে। এই শব্দটি শুধু নারী সমাজের জন্য প্রযোজ্য। ইরহামের উপর নিজেদের তোপ খাটাতে না পারলেও অবলা সৌরভীকে নিজেদের কাছে একা পেল তারা। নিজাম শিকদার যখন থেকে নাসির মঞ্জিলে এসেছেন তখন থেকেই নিশ্চুপ। আরমান নিজেও চুপচাপ, জলস্রোতের তরঙ্গের ন্যায় ঠান্ডা। বোনকে জ্ঞানহীন মেঝেতে পড়ে থাকতে দেখে একবার তাকিয়েছিল সেদিকে, তারপর আর ফিরেও তাকায়নি। মহিলারা তখনও ফিসফিস করে নিজেদের বিশ্রী ভাষার মন্তব্য জাহির করছেন। সৈয়দ বাড়ির কর্ত্রীরাও আজ নিজেদের মুখ দিয়ে টু শব্দটি করলেন না। অনেকক্ষণ কাটার পর সকলে দেনামোনা করলেন কিছু একটা বলতে। মর্জিনা বয়স্ক হওয়ার ধরুন সবার উদ্দেশ্যে একটা প্রস্তাব রাখল, দেখুন, কুমারী ছেলে মেয়েরা ব্যভিচারে লিপ্ত হয়েছে, ইসলামের শরীয়ত মতে মাটিতে পুঁতে 100 বেত্রাঘাত। এখন তো মেয়ে ছেলেকে এমনে বেত্রাঘাত করা যায় না, আবার বাড়ির সম্মানের ও বিষয়। তাছাড়া আমি আপনাদের বাড়িতে কাজ করি অনেক বছর যাবৎ, অনেক দিনের চেনা জানা, তাই একটা প্রস্তাব রাখব, প্রস্তাবটা গ্রহণ করলে 2 পরিবারের সম্মানহানি হবে না। মর্জিনা কথা শেষ হতেই নিজাম শিকদার শান্ত মুখ তুলে তাকালেন, তার সূক্ষ্ম ঠোঁট জোড়া যেন অদৃশ্যভাবে তাচ্ছিল্য করে হাসছে। ঠোঁট দিয়ে নির্গত হলো একটা শব্দ, সম্মানহানি, তা তো হয়ে গেছে কখন। হেলাল সাহেব কথা বললেন না। সোহেব সাহেব শুধালেন, কি প্রস্তাব? ছেলে মেয়ে দুটোর বিয়ে পড়িয়ে দিন। নাটক দেখতে আসা সকলে মর্জিনার কথায় সহমত পোষণ করল। বাড়ির মহিলারা দ্বিমত পোষণ করার পূর্বেই সোহেব সাহেব নিজের রায় রাখলেন, আমি রাজি আছি। আমার ছেলের ভুলের মাসুল কেন অন্যের বাড়ির মেয়ে দিবে, আমি এই বিয়েতে রাজি। আরমান দাদার পানে তাকালো। নিজাম শিকদার সোফায় বসা অবস্থায় ভঙ্গুর কণ্ঠে বললেন, আমি রাজি। রাত 10টা বাজছে তখন ঘড়ির কাঁটায় টিকটিক করে। সৌরভীর যখন জ্ঞান ফিরল তখন তার চারপাশে মানুষ কিলবিল করছে। সকলের দৃষ্টি তার দিকে। ভরা মজলিসে নিজের কাছে নিজেকে সৌরভীর অপরাধী ঠেকল। অচল মস্তিষ্কে চাপ দিল কি হয়েছে তা মনে করার জন্য, একে তো মনে পড়ল না কিছুই। তার মধ্যে অতর্কিত হামলা হলো তার নাজুক হাতে। মুন্নি এক হাতে টান মেরে তুলে বিছানায় বসাতে বসাতে নিজের কর্কশ কণ্ঠে বলে ওঠে, উইঠা বসো মায়া, অনেকক্ষণ হুঁশ হারাইছিলা, ইমাম আনিতে যাইতাছে, মাথায় ঘোমটা টানো। সৌরভী কপালে ভাঁজ ফেলল। শূন্য মস্তিষ্কে এসে হাজারটা প্রশ্ন ধরা দিল, ইমাম আসবে কেন, ঘোমটাই বা টানবে কেন? চোখে প্রশ্নের তো ভঙ্গি ফুটিয়ে তুলে সুথাল, ইমাম আসবে কেন? সৌরভীর প্রশ্নে কাজের মহিলাগুলো পান খাওয়ার দাঁত বের করে খিটখিট করে হেসে উঠল। মুন্নির পাশের জন বলে ওঠল, লাঙ্গের লগে তোমার বিয়ে পড়াইবার লগে আহে, নটি বেটি বুঝবার পারেন না ইমাম আহে কেন? সৌরভী চোখের আকার প্রকট হল। বিস্ময় নিয়ে দেখল সবার বিশ্রী দাঁত কেলিয়ে হাসা মুখগুলো। এই দমবন্ধ করা পরিস্থিতি থেকেও সৌরভী ঠান্ডা মাথায় জানতে চাইল, কিসের বিয়ে? মর্জিনা বিরক্তি নিয়ে বলল, তোমার আর সৈয়দ বাড়ির পোলার বিয়ে। কথা শেষে সৌরভীর মাথায় ওনা টেনে দিতে যাবে সৌরভী হাত চেপে ধরল তার। চোখ মুখে অগাধ অবিশ্বাস চড়ে বসল। জিজ্ঞেস করল, কোন ছেলে? মুন্নি ঘোমটা টেনে দিতে দিতে বলল, যার সাথে রুমে ঢুকছিলেন নষ্টামি করতে, ইরহাম নাকি যেন, ওর সাথে। মুন্নির কথা শেষ হতেই সৌরভী লাফিয়ে প্রায় উঠে দাঁড়ালো। বলল, বিয়ে করব না আমি। মুন্নির সাথে দাঁড়িয়ে থাকা মহিলারা বিশ্রী শব্দে হেসে উঠল। রসিয়ে রসিয়ে বলল,
লাঙ্গের লগে এক রুমে ঢুকবার পারো, বিয়ে করবার কেন পারবা না? সৌরভীর মুখ শক্ত হয়ে উঠল। অগাধ রাগ নিয়ে সুথাল। লাঙ্গকে? কার সাথে আমি রুমে ঢুকেছি? সৌরভীর করা প্রশ্ন যেন মজাদার ছিল, সকলেই হিহি করে হেসে উঠল। বলল, কেন ওই পোলা যার লগে রুমের দরজার ছিটকিনি লাগাইছিলা? আমি কারোর সাথে রুমে ঢুকে ছিটকিনি লাগাইনি। মুন্নি সৌরভকে বিছানায় বসাল শক্ত হাতের চাপে। ক্যাটকেটে কণ্ঠে বলে, মাগি বেটি বলে কি? আরেকজন বলল, এ তো দেখি ঘোমটার নিচে খেমটার নাচ। সৌরভী বিস্ময় বিমূঢ় নেতে দেখল মহিলাগুলোর ব্যবহার। যখন ধীরে ধীরে ঘটনাগুলো জোড়া দিল তখন বুঝল ওদের ইশারা কোন দিকে, না চাইতেও ঠোঁটে বিতৃষ্ণাপূর্ণ হাসির মেলা বসল। এরপর মহিলাগুলোর কথা যত শুনল তত বেশি অবাক হলো। তাকে অবাক করে দিচ্ছে তার সামনে দাঁড়ানো মহিলারা, তাদের কথা দ্বারা। তার ঠোঁটে নিছক হাসি খেলা করল না চাইতেও। মেয়ে মানুষের সবচেয়ে বড় শত্রু হয়, এটার মধ্যে কোনো ভুল নেই। আজ নিজে ভিকটিম হয়ে তার প্রমাণ পেল সে। সৌরভী বসা বিছানা থেকে উঠে দাঁড়ায়। মুন্নির হাত নিজের গা থেকে ঝাড়া মেরে সরিয়ে দিয়ে শক্ত কণ্ঠে বলে ওঠে, এই বিয়ে করব না। মহিলারা যেন শুনেনি, একই যুগে বলে ওঠল, কি কি? সৌরভীর পুরো রুম কাঁপিয়ে চেঁচাল, এই বিয়ে আমি করব না। শুনেছেন আপনারা, এই বিয়ে আমি করব না। মুন্নি নিজের স্বাস্থ্য বিশিষ্ট শরীর নিয়ে এগিয়ে আসলো। বলল, কেন করবা না বিয়া? লাঙ্গের লগে এক রুমে টুইকে শুইতে পারো, আর বিয়া করতে পারবা না কেন? সৌরভীর কানে বিশ্রী শব্দটা প্রবেশ করতেই দাঁতে দাঁত চাপল। নিজের জায়গায় অটল থেকে চূড়ান্ত রাগী কণ্ঠে বলল, আপনার মতো পেয়েছেন, অন্যের জামাইয়ের সাথে যেখানে সেখানে শুয়ে পড়ব, সবাইকে নিজের মতো ভাববেন না। কথা শেষ হতেই মুন্নির খসকসে হাতের দাবাং মার্কা এক থাপ্পড় পড়ল সৌরভীর গালে। ছিমছাম গরনের মেয়েটার শুভ্র গালে ফুটে উঠল থাপ্পড়ের জোরে রক্তের স্ফুলিঙ্গ। মুখ দিয়ে না চাইতেও শব্দ নিঃসৃত হলো, ভায়া। বলে, না কেউই আসলো না তাকে বাঁচাতে। অপরিচিত মানুষের ভিড়ে অসহায় হয়ে দাঁড়িয়ে রইল সৌরভী। থাপ্পড়ের জোরে গালে চিনচিন ব্যথা হচ্ছে, এক হাত গালে রেখে তখনও অবিচল কণ্ঠে চেঁচাল, বিয়ে করব না আমি। বুঝতে পারছেন আপনারা, বিয়ে করব না আমি। মুন্নি কানেই তুলল না কথাগুলো। টেনে নিয়ে বসাল বিছানায়, শক্ত হাতে মাথা থেকে পড়ে যাওয়া ঘোমটাখানা আবারও টেনে দিতে দিতে বলল, নষ্টামি করবার পারবই, বিয়ে করবার পারবি না কেন? বিয়ে করবি তুই, আজ আর এখন। সৌরভী নিজের ১৯ বছরের জীবনে এতটা অসহায় বোধ করেনি যতটা আজ অনুভব করছে। কোথায় তার ভাই, কোথায় তার দাদা, কোথায় নুসরাত, কোথায় সবাই? আপন বলতে কেউই নেই আশেপাশে। অক্ষিকুটরের ভেতরে টলটল করল পানি। মুন্নিকে ধাক্কা মেরে নিজের থেকে সরিয়ে দিয়ে বেরিয়ে আসলো রুমের বাহিরে, দম আটকে দৌড়ে নিচে নামতে নামতে ডাকল, দাদা। নিজাম শিকদারের কানে নাতনির গলার আওয়াজ পৌঁছালেও চুপ করে রইলেন। নিজের কাপা হাতগুলো চেপে ধরলেন নির্বিকার মুখে হাঁটুতে। সৌরভীর পাগলের মতো দৌড়ে এসে দাঁড়ালো নিচের দাদার সামনে। সেখানে শুধু উপস্থিত সোসাইটির বুজুর্গেরা। চশমার আড়াল হতে কুচকানো চোখ বেরিয়ে আসলো তাদের, আর নিবিষ্ট হলো সামনে দাঁড়ানো সৌরভীর উপর। সে সেসবের তোয়াক্কা করল না, ভাঙা গলায় চেঁচাল, দাদা আমি বিয়ে করব না। নিজাম শিকদার চোখ তুলে তাকালেন না, বললেন শুধু, বিয়ে করে নাও। সৌরভী চেঁচাল, তুমি আমাকে এভাবে শাস্তি দিতে পারো না দাদা। আমার থেকে মুখ ফিরিও না, আমি বিয়ে করব না। আমাকে বিশ্বাস করো, আমি কিছুই করিনি। রাগ করেছ আমার সাথে, তোমার কথা শুনিনি বলে, আর কখনো তোমার কথা অগ্রাহ্য করব না। দাদু প্লিজ বাড়ি চলো, এখানে আমার দম আটকে আসছে, আমি মরে যাব। নিজাম শিকদার চুপ রইলেন নাতনির আহাজারিতে। সৌরভী ভাইয়ের হাঁটু কাছে বসে গিয়ে ফুপিয়ে উঠল। বলল, প্লিজ ভাইয়া, চলো আমরা বাড়ি চলে যাই। আমি বিয়ে করব না ভাইয়া, দয়া করে আমায় বিশ্বাস করো। আমি কিছুই করিনি, সব দোষ দেওয়া হচ্ছে আমাকে। ভাইয়া বিশ্বাস করো আমাকে। আরমান উঠে দাঁড়ালো। রক্ত জবার ন্যায় চোখ দুটো দিয়ে অসহায় ভঙ্গুর চোখে পানি লেপটানো বোনকে দেখল, গালে হাতের 5 আঙুলের চিহ্ন দেখে নিল মায়ামা চোখে। তবুও উচ্চারণ করল, বিয়ে করে নে সৌরভী, সুখে থাকবি। এরপর কি হলো? সৌরভী নিজের চোখ টলটলে পানি ছেড়ে দিল। এক গাল বেয়ে টুপ করে চোখের জল পড়ল। চোখ তুলে চক্ষু দর্পণে ভাসল ইরহামের সুদর্শন মুখ, তখন সকল ক্ষোভ দিয়ে পড়ল তার উপর। একদলা থুতু ছিটকে বেরিয়ে গেল মুখ থেকে। অস্বাভাবিক কণ্ঠে চেঁচাল, লম্পট, জানোয়ার, শুয়োর, কুত্তা, আল্লাহের হিসেব নিবে তোর কাছ থেকে শয়তান। ইবলিশ তোর ধ্বংস হবে, তোর ধ্বংস নিশ্চিত। সৌরভীকে দুজন মহিলা এসে টেনে হিঁচড়ে নিয়ে গেল। নিজাম শিকদার চোখ থাকতেও অন্ধের মতো ব্যবহার করলেন, আরমান নিশ্চুপ, বোনকে অসহায় হয়ে চেঁচাতে দেখেও।
তখনও সৌরভী চেঁচাচ্ছে, তুই বললি না কেন ওখানে কিছু হয়নি? তুই কেন বললি না? তুই কেন চুপ হয়ে বসে থাকলি? লুচ্চা, বদমাস, তোর অভিশাপ লাগবে আমার, এক মজলুম এর অভিশাপ লাগবে তোর গায়ে, তোর ধ্বংস নিশ্চিত। সৌরভীকে যখন দোতলায় তোলা হলো তখন কেঁদে উঠল সে শব্দ করে, চেঁচিয়ে ডাকল, আব্বু। চুপ করে আরেক ফোঁটা জল গাল গড়িয়ে পড়ল। অস্তিমিত রবির ন্যায় রক্তিম চেহারা ঘুরিয়ে তাকালো সাহায্যের আশায়। নেই, কেউ নেই, আসছে না কেউ তাকে বাঁচাতে। ভঙ্গুর গলায় নিঃসৃত হলো, আমার আব্বু থাকলে আজ আমাকে এখানে ফেলে রাখতো না ভায়া, আমাকে বিশ্বাস করতো। তোমরা সবাই পর, তোমরা আজ আমায় মৃত্যুর দিকে ঠেলে দিলে। তোমরা দুজন কেউ না আমার, তোমরা দুজন স্বার্থপর। আরমান উঠতে নিল নিজাম শিকদার তার হাঁটু চেপে ধরলেন শক্ত হাতে, নিচের দিকে ঝুঁকে যাওয়া চোখে ইশারায় বোঝালেন, না। সৌরভীকে খাটে বসানো হলো। জোর করে গালের মারি চেপে ধরে মুন্নি শক্ত হাতে ঠোঁট লাল রঙের রাঙাতে যাবে, হাত থামল তার। ঘাড় ঘুরিয়ে পিছু ফিরতেই নুসরাতের রাগী চেহারা অবলোকন হলো। মুন্নি ভ্রু উপরে তুলে জানতে চাইল, হাত ধরছ কেন মায়া? নুসরাত নির্বিকার চিত্তে বলে ওঠল, হাত সরান ওর গাল হতে। কেন ওর ঠোঁট রাঙাবো না? মুন্নি তিরিক্ষি মেজাজে কথাটা বলে ওঠল। নুসরাত মুন্নির ভারী হাতটা গাল থেকে সরিয়ে দিয়ে দেখল লাল বর্ণ ধারণ করা চেহারা। জিজ্ঞেস করল, কে মেরেছে? পুরো রুমের ফিসফিস করে চলা কথাবার্তা থেমে গেল নিমেষে। নুসরাত আবারও চেঁচাল, ওর গায়ে হাত তুলেছে কে? কোন সাহসে ওকে থাপ্পড় মেরেছ? কে এই সাহস দিয়েছে? মর্জিনা নুসরাতের চেঁচানোতে বিরক্ত হয়ে বলে ওঠল, মেয়ে তুমি ভারী বেদ্যপ, চেঁচামেচি করতাছ কেন? তাছাড়া কথা শুনতেছিল না তাই মেরেছে, এতে চেঁচানোর কি আছে? এই চুপ, লেকচার ঝাড়তে বলিনি আমাকে, যা করতে আসছ তা করো, আমাদের বাড়ির বিষয়ে একদম নাক গলাবা না। মন্টুর স্ত্রী সাজনা বেগম বললে, তো এই মেয়ে বিয়ে করবে না বলে চেঁচাচ্ছিল, থাপ্পড় না মারলে তো মুখ বন্ধ করছিল না। চেঁচাবে, আর বেশি করে চেঁচাবে, ভুলে যেও না ও আমাদের বাড়ির বউ, সৈয়দ বাড়ির বউ, সম্মান দিয়ে কথা বলো, এই ব্যবহার যেন ওর সাথে না দেখি। সাজনা বেগমকে মুন্নির সাথে জন কানাকুশা করে বলে ওঠল, এই মেয়েও দেখবেন কোনোদিন লাঙ্গের সাথে ভাইগা যাইব। নুসরাত শুনে ফেলল কথাটা। পরনের এমারেল গ্রিন কালার গ্রাউন্ড চেপে ধরল হাত দিয়ে। বলে ওঠল, নিজের মেয়ের মতো ভাবো আমায়। নুসরাত ভ্রু যুগলের মধ্যেখানে ভাঁজ ফেলল সামান্য। আবারও নিষ্প্রভ কণ্ঠে বলল, লাঙ্গের সাথে ভেগে যাব? হ্যাঁ, 100 বার ভাগব, আমার বাপের খেয়ে ভাগব। তোমার কোনো সমস্যা হলে বলো, উচ্চমানের মলম কিনে দিব, লাগালে জ্বালা কমে যাব। সৌরভী ঠোঁট ফুলিয়ে কেঁদে উঠল। নুসরাতের কাপড়ের এক কোণে চেপে ধরে ফুপিয়ে ওঠে বলে, আমি বিয়ে করব না, আমার দম বন্ধ হয়ে আসছে, দয়া করে আমায় এখান থেকে বের কর। আমি কিছু করিনি, ওখানে কি হয়েছে আমি জানি না, তুই আমাকে বিশ্বাস করিস না, দয়া করে এখান থেকে বের কর আমায়। নুসরাত এক হাত রাখল সৌরভীর মাথায়, ভরসা দিয়ে বলল, আমি বিশ্বাস করি তোকে। পুরো রুমে একবার চোখ বুলিয়ে নিয়ে ফোন বের করে কল দিল ইসরাতকে। রগরগে গলায় বলল, এই তুই আয় আমার রুমে, আমি একটু বের হচ্ছি, মসজিদে যাব। সৌরভী আঁতকে উঠল। টলটল চোখে তাকাতেই নুসরাত নিচের দিকে ঝুঁকে এসে কানের কাছে ফিসফিস করে স্পষ্ট স্বরে উচ্চারণ করল, আজ আমি যদি চেঁচাই তাহলে তুই বেঁচে যাবি এখান থেকে সৌরভী, কিন্তু যখন রাস্তায় হাঁটবি নষ্ট মেয়ে বলে তোর দিকে আঙুল উঠবে, ইরহামের দিকে আঙুল উঠবে না। তুই নারী, তোর এই বিষয়টা ভুলে গেলে চলবে না। তোর সবথেকে বড় শত্রু তোর মতো ওই মহিলারা, এরা বিষ গুলে দিবে তোর জীবনে। বড় বোন হিসেবে বলছি বিয়ে করে নে। আমি নুসরাত নাসির তোকে কথা দিচ্ছি, সুখে থাকবি তুই, কোনো কিছুর কমতি থাকবে না। বিয়ে করে নে। রাজি হয়ে যায় সৌরভী, চেঁচিয়ে লাভ হবে না। এরপর সৌরভী আর চিৎকার করল না, বিয়ে করব না বলে, নিশ্চুপ জল তরঙ্গের ন্যায় হয়ে গেল। বিছানায় গা ছেড়ে দিয়ে বসে রইল। ঠোঁটে বিরাজ করল জীবনের প্রতি নিছক তাচ্ছিল্যের হাসি, চোখের তারায় কিছু একটা সময় কাটল। আশপাশে বসে থাকা মানুষ তখনও অপেক্ষারত পরিবর্তী নাটক দেখার জন্য। এসে দলবেঁধে বসছে সৌরভীর সামনে। সৌরভী মানুষগুলোকে দেখল না, সে দেখল খাটিয়া আনতে যাওয়া হচ্ছে তার জন্য, আর সেই খাটিয়া না চাইতেও জীবনের পরিহাসে কবুল করতে হবে তাকে। সে তো চায়নি তার জীবনে ওই ইতর লোকটা আসুক, সে তো ঠিকভাবে ওই ছেলেটার মুখটা পর্যন্ত পরিদর্শন করত না ঘৃণার প্রহারে। জীবন কি হাস্যকর তাই না? সবচেয়ে ঘৃণ্য ব্যক্তিটিকে তার তকদিরে লেখা হয়েছে, আর আজ সে সেই ব্যক্তিটিকে কবুল করতে চলেছে। সৌরভী মৃত মানুষের মতো পলকহীন তাকিয়ে রইল দেয়াল ঘড়ির পানে। ইশরাত মেয়েটার মায়ামত চেহারার দিকে তাকিয়ে থাকল চুপচাপ। চেহারার লাবণ্য যেন কান্নার জৌলুসে বেড়ে গেছে।
নির্বাক সে নিয়তির এই পরিহাসে, কি অদ্ভুত ঘটনা, কে জানতো আজ এই দিনে এভাবে তাদের দুজনের বিয়ের ঘণ্টা বেজে যাবে। আরশ নিজের গা থেকে ধূসর বর্ণের স্যুট ছাড়াতে ছাড়াতে ফিরে দেখল পেছনে দাঁড়ানো নুসরাতকে। গায়ে কালো লেদার জ্যাকেট জড়ানো, তার চুলগুলো পানিতেল করে বাঁধা, বারবার তাড়া দিয়ে বলছে তাড়াতাড়ি আসতে। আরশ নিজের গলার টাই টেনে ঢিলে করে নিয়ে এগিয়ে গেল। পরনের কাপড় খুলতে খুলতে এসে দাঁড়ালো নুসরাতের সামনে। নুসরাত দরজার সম্মুখে দাঁড়ানো, অপেক্ষা করছে আরশের কাপড় চেঞ্জ করা শেষ হওয়ার। যখন দেখল কাপড় চেঞ্জ না করে লোকটা তার সামনে চুপচাপ এসে দাঁড়িয়েছে, তখন ভ্রু যুগল আপনা আপনি উপর উঠে গেল। ভেসে আসলো অস্পষ্ট কণ্ঠস্বর, কাপড় চেঞ্জ করে আসুন তাড়াতাড়ি। আরশ দরজা চেপে ধরে নিচের দিকে ঝুঁকে আসলো। নুসরাত দু পা পেছনে সরে যেতেই আরশ দরজা টেনে ধরাম করে মুখের উপর লক করে দিল। নুসরাত হাতের গুচ্ছি এর ঘড়িতে চোখ বোলাল, 10টা 40 বাজছে টিকটিক করে। তার মনে প্রশ্ন দানা বাঁধল, আজকের রাতটা একটু বেশি লম্বা নয় কি? নির্লিপ্ততা ভঙ্গিতে চোখ তুলে সামনে তাকিয়ে দেখল আরশ এখনো আসেনি। দরাজ গলায় ডাকল, এই যে শুনছেন? আরশ ক্যালভিন ক্লাইনের বক্সার পড়তে পড়তে ভেতর থেকে জিজ্ঞেস করল, আমাকে বলছেন? হ্যাঁ। আর কত মিনিট লাগবে আপনার? আরশ কালো রঙের লেদার জ্যাকেট গায়ে চড়িয়ে রুম থেকে বের হতে হতে বলে ওঠে, 30 সেকেন্ড। আরশ রুমের নব খুলে বের হয়ে চুলগুলো পেছনে ব্যাকব্রাশ করল। ঘাড় ছুঁই ছুঁই চুলগুলো পেছনের দিকে গিয়ে আবারও কপালে এসে নিজেদের জায়গা করে নিল। কড়া কুস্তুরির সুবাস তখন চারিদিকে মোমো করছে। নুসরাত আরশের থেকে গনে গনে 2 হাত সরে দাঁড়িয়ে থেকেও কুস্তুরির ঘ্রাণ পেল। নুসরাত হাঁটতে হাঁটতে সুথাল পারফিউমের ভেতর গোসল করে এসেছেন। আরশ কপালে ভাঁজ ফেলল। নিজের গা থেকে বের হওয়া কুস্তুরির গন্ধটুকু নিজেও তখনও উপলব্ধি করতে পারেনি। গা শুকে নিয়ে সুথাল, না তো, আমি গত 2 দিন যাবৎ কোনো প্রকার পারফিউমই ব্যবহার করিনি। নুসরাত কিছু বলতে নিবে আরশ নুসরাতের মাথা নিজের হাত দিয়ে টেনে ধরল, নিজের সন্নিকটে মাথাটা এনে বুকের কাছে চেপে ধরে বলল, দেখো কোনো পারফিউমের গন্ধ নেই। নুসরাত নিজের মাথা আরশের থেকে দূরে সরিয়ে নিল, বলল, বুঝেছি, আপনার থেকে প্রাকৃতিক সুবাস বের হচ্ছে, এবার পা চালিয়ে চলুন। আরশ পড়ছে এসে সৈয়দ বাড়ির গ্যারেজের দিকে পা বাড়াতেই নুসরাত চেঁচাল, ওদিকে কই? আরশ ভ্রু উঁচিয়ে বলল, গাড়ি আনতে। নুসরাত অবাক কণ্ঠে সুথাল, গাড়ি দিয়ে কি করবেন? গাড়ি আমাদের ঘাড়ে চড়ে ইমামকে আনতে যাবে। নুসরাত বেয়াক্কলের মতো বলে ওঠল, এমা গাড়ির 4টা চাকা থাকতে আপনার আমার ঘাড়ে চড়বে কেন? গাড়ির শখ উঠেছে মিসেস স্টুপিড নুসরাত নাসিরের ঘাড়ে চড়ার। নুসরাত নাক ফুলিয়ে শ্বাস ফেলল, বলল, শুনুন আরশ ভাই। আরশ নুসরাতকে কেটে দিয়ে সুথাল, আমাকে বলছো? নুসরাত তেতো কণ্ঠে বলল, না, আপনার পেছনে দাঁড়ানো আপনার প্রেমিকাকে বলছি। আরশ কিছু বলতে নিবে নুসরাত দরাজ গলায় বলল, 1 মিনিট আরশ ভাই, কথা বলবেন না, আমাকে বলতে দিন। আরশ স্থির হয়ে দাঁড়ালো, ইশারা করে বলতে বলল। নুসরাত ধীরে সুষ্ঠে বুঝিয়ে বলল, আমাদের কথা বললেই ঝগড়া হয়, তাহলে উচিত না 2 ঘন্টা আমাদের কোনো কথা না বলা? আরশ 2 হাত বুকে আড়াড়ি বেঁধে নুসরাতের শোনার মতো করে গম্ভীর কণ্ঠে বলে, ঝগড়া তো করিস তুই, আমি কি একটু শব্দ করি? নুসরাত অবাক হওয়ার ভঙ্গি করে নিজের দিকে আঙুল তুলল, ভ্রু উপরে তুলে প্রশ্নাতীত কণ্ঠে বলল, আমি আমি করি ঝগড়া? অবশ্যই তুই করিস ঝগড়া, আমি তো মুখ থেকে শব্দ বের করি না। নুসরাত 2 হাত উপরে তুলে দোয়া করল, আল্লাহ, এই লোক যদি সত্যি কথা বলে তাহলে এই লোককে তুলে নাও, আর মিথ্যে বললেও তুলে নাও, এমন বড় ভাইয়ের আমার প্রয়োজন নেই। আরশ চাতু করে উঠল। হিসহিসিয়ে কিছু বলতে নিবে নুসরাত বলল, আপনি না ঝগড়া করেন না? আরশ অতি কষ্টে নিজের মুখ বন্ধ করল। নুসরাত হাসি হাসি মুখ করে বলল, হাসুন হাসুন। আরশ না চাইতেও হাসল ঠোঁট টেনে সামান্য। নুসরাত আরশের গাল দুটো টেনে দিতে দিতে বলল, দ্যাটস মাই বয়। বাড়ির বাহিরের রাখা বাইকে কে সামনে বসবে আর কে পেছনে বসবে সেই নিয়ে এক চোট ঝগড়া হলো দুজনের। নুসরাত বলল, আমার বাইক তাই আমার চালানো জুৎসি বেশি। আরশ বলল, আমি বয়সে বড়, তাই আমার চালানো বেশি ভালো হবে। নুসরাত কোমরে হাত রেখে আশকে বোঝানোর চেষ্টা করল, আমি বাইক চালালে 2 মিনিটে আপনি ডেস্টিনেশন পৌঁছান, আর না পৌঁছান আপনার রুহু ইনশাআল্লাহ আল্লাহর বাড়ি পৌঁছে যাবেন। আরশ বলে ওঠল, আমিও বাইক চালালে তুই একদম বিনা টিকেটে তোর শ্বশুর বাড়ি পৌঁছে যাবি। নুসরাত চেঁচাল, আরশ ভাই। নুসরাত নাসিরর। বাইক আমার, বউটা আমার। নুসরাত দীর্ঘশ্বাস ফেলল, চোখগুলো পিটপিট করে বলল, আমি বাইক চালালে আপনি বুঝতেই পারবেন না এটা বাইক নাকি উড়োজাহাজ। আরশ হেলমেট মাথায় পরে নিয়ে বলে ওঠল, আমি বাইক চালালে তুই বুঝবি এটা বাইক,
এবার চুপচাপ পেছনে উঠে বসো। নুসরাত হেলে দুলে হেলমেট পরতে নিবে আরশ শক্ত হাতে পরিয়ে দিল তা আদেশ করল, চটপট পেছনে উঠে বসো, 11টা বেজে গেছে। নুসরাত আরশের কাঁধে হাত রেখে উঠে বসতে বসতে বলল, সব দোষ আপনার। 11:47 ইমাম সাহেবের বাড়ির দোরগোড়ায় গিয়ে পৌঁছালো তারা। টিনের গেটে শক্ত হাতে আরশ থাপ্পড় দিয়ে গমগমে স্বরে ডাকল, ইমাম সাহেব আছেন। নুসরাত আরশকে ঠেলে নিজের জায়গা করে নিল। সুথাল, এভাবে ডাকে কেউ? আরশ পাল্টা প্রশ্ন করল, তাহলে কিভাবে ডাকে? নুসরাত গলা খাকারি দিয়ে পরিষ্কার করে নিল। তেরছা চোখে আরশের দিকে তাকিয়ে চিৎকার দিয়ে ডাকল, এই ইমাম সাহেব বাড়িতে আছেন। আরশ নুসরাতের আকস্মিক চেঁচামেচিতে বিরক্ত হলো, চোখ মুখে তা স্পষ্ট ফুটে উঠল। দন্তপাটি চেপে বলল, আস্তে। নুসরাত এসব কানেই তুলল না, এক নাগারে ডাকল, ও ইমাম সাহেব, কই গেলেন? আসছেন না কেন? পায়খানা করতে গেছেন। আরশ দাঁতের দাঁত চেপে সাবধান করে বলে, নুসরাত স্টপ দিস ফাকিং ননসেন্স শিট। নুসরাত মুখ বন্ধ করে দাঁড়ালো। আরশ গম্ভীর গলায় ডাকল, মসজিদের ইমাম আছেন বাড়িতে। ইমাম সাহেব বাড়ি থেকে বের হলেন, ঘুম ঘুম চোখে। অন্ধকার চিরে দেখা মিলল দুটো মুখের। ভদ্রলোক বুঝতে পারলেন না এদের এত রাতে আসার কারণ, ভ্রু কুঞ্চিত করে জানতে চাইলেন, পালিয়ে আসছেন নাকি বিয়ে করার জন্য? নুসরাত দুপাশে মাথা নাড়াল। ইমাম সাহেব নিজের চওড়া কপালে ভাঁজ ফেললেন। জানতে চাইলেন, তাহলে কেন আসছ? নুসরাত নির্বিকার মুখ বানিয়ে বলল, চলেন, বিয়ে পড়াতে হবে। ইমাম সাহেব আধারে নিম্নজ্জিত রাত দেখলেন আকাশ পানে তাকিয়ে। হিমেল বাতাস বইছে প্রকৃতিতে। তা দেখে নিয়ে দ্বিমত পোষণ করলেন যেতে। এত রাতে কাঁচা ঘুম রেখে যাব? না, যাব না। অন্য কেউরে নিয়ে যাও। বৃষ্টি হবেও মনে হচ্ছে আজ রাতে, আগামীকাল বিয়ে পড়ানোর হলে এসে বলিও, আমি আসবো বিয়ে পড়াতে। ভদ্রলোকের কথায় মাথায় বজ্রপাতের মতো হলো নুসরাতের। নিজের কানকে বিশ্বাস করতে না পেরে টুর গলায় শিওর হতে জিজ্ঞেস করল, যাবেন না আপনি বিয়ে পড়াতে? ইমাম সাহেব রগরগে কণ্ঠে স্পষ্ট বললেন, না। আরশ চিন্তিত কণ্ঠে বিড়বিড় করে, তাহলে এখন কি হবে? নুসরাত হে হে করে হেসে ওঠে আরশের কথার প্রত্যুত্তরে বলে, কি হবে আর, ইমাম সাহেবকে তুলে নিয়ে যেতে হবে। আরশ ভাই বাইকের পেছনে দড়ি আছে, নিয়ে আসেন তো। ইমাম সাহেব কপালে ভাঁজ ফেলে জানতে চাইলেন, দড়ি দিয়ে কি করবে? নুসরাত নির্লিপ্ততার কণ্ঠে উত্তর দিল, আপনারে বাইকের পেছনে বাইন্দা নিয়ে যামু। চলবে।